ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর আমরা ওনার কাছে প্রশ্ন রাখছি ওনার 5 বছরের কাজকর্ম নিয়ে। জনতার পক্ষ থেকে 2-3টে প্রশ্ন আছে। সুধীর শেঠের একটা প্রশ্ন আছে। সুধীর আমার শেঠ, প্রশ্ন হলো যে যেসব আমাদের পরিবারের সদস্য এনআরআই যারা বাইরে থাকে, বারবার তারা আমাদের প্রশ্ন করে যে এত বেশি ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করছে ইন্ডিয়ায় পোস্ট কোভিড আর এত যুদ্ধের পরেও। হ্যাঁ, বলুন। উনি বলতে চাইছেন যে অন্যান্য দেশে যারা থাকেন তারা ওনাকে প্রশ্ন করে যে বাইরের এত মূল্যবৃদ্ধি হয়েছে ইউরোপে, আমেরিকায়, এটা মোদিজি কিভাবে কন্ট্রোল করে রেখেছেন? আসলে কি, আমি কোভিডের সময় অনেক মানুষের সঙ্গে দেখা করতাম। কোভিডের সময় ভিডিও কনফারেন্সে কথা বলতাম। তো সারা পৃথিবীর আমি নোবেল প্রাইজ উইনার এমন সব মানুষদের প্রশ্ন করতাম যে ভাই এমন সিচুয়েশনে কি করা যায়। আর আপনারা এখানে দেখে থাকবেন যারা সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের গালিগালাজ করে, তাদের সবার কোভিডের সময় বক্তব্য ছিল যে আপনি ব্যবসায়ীদের পয়সা দিন। ওদের বক্তব্য ছিল। ওদের থিওরি এমন যে নোট ছাপো আর নোট বাঁটো, না হলে দেশ বাঁচবে না। এখন এই একাডেমিক ওয়ার্ল্ডের ইকোনমিস্ট সব নোবেল প্রাইজ উইনাররা এসে আমার সঙ্গে দেখা করতেন। আমি বলি আমি এমন কিছু করব না। না আমি নোট ছাপবো, না আমি নোট বাঁটবো। একটা সিদ্ধান্তে সম্ভবত আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি এত কঠোর হয়েছিল। আমি বন্টন করলে করব শস্য যাতে গরিবের ঘরে উনুন জ্বলে। ওরা ক্ষুধার্ত যেন না থাকে, বাকি আমি সামলে নেব। আর আমি এমএসএমই কে বলি যে আমি ব্যাংক থেকে ক্রেডিটের ব্যবস্থা করছি, আপনারা ব্যাংক থেকে ক্রেডিট পাবেন। আর আপনাদের ক্ষমতা দেখান, তাহলে আপনাদের আমি সুযোগ দেব। এই সমস্ত নীতির কিউমুলেটিভ এফেক্ট এটাই ছিল যে আমার এখানে ওই যে নোট বন্টনের কারণে ইনফ্লেশনের পরিস্থিতি তৈরি হয়, আমার দেশ সেই চক্করে পড়বেই না। এটা হঠাৎ করে হয়নি, একটার পর একটা পদক্ষেপ নিয়েই পরিণাম হয়েছে কিন্তু। আর এই পদক্ষেপের পেছনে কোন একাডেমিক ইকোনমিস্ট কাজে আসতে পারে না। আমার 13-14 বছরের মুখ্যমন্ত্রী থাকার অভিজ্ঞতা ছিল, সেটাই কিন্তু আমার কাজে লাগে। আমি বোধহয় আপনারা অবাক হবেন এ কথা জেনে, ভারতবর্ষে হয়তো ন্যাশনাল লেভেলে আমি একাই এমন একজন লিডার, আমি হয়তো বলছি, যিনি এই দেশের অন্তত 90% ডিস্ট্রিক্টে রাত্রি কাটিয়েছি। এই দেশের 90% ডিস্ট্রিক্টে রাত কাটানো এক মানুষ আমি, খাটিয়ায় শুয়ে রাত কাটানো মানুষ আমি। আর সেই জন্য আমি প্রাথমিক জিনিসগুলো বুঝতে পারি। আজ এখানে আমার কাছে ইনফরমেশন রিসোর্সেস আছে, সবকিছু মিলিয়ে আমি কাজ করি, আর তাতেই পলিসি তৈরি হয়। আর এর ফল হলো যে আজ ইন্দিরা গান্ধীর সময় সব থেকে বেশি ইনফ্লেশন হয়েছিল, মনমোহন সিংহের সময় আজকের থেকেও বেশি ইনফ্লেশন হয়েছিল। শুধু এইটুকুই নয়, যদি লাল কেল্লা থেকে পণ্ডিত নেহরুর একটি ভাষণ আপনার ইউটিউবে গেলে, আমি চাইব আপনারা এই গুগল গুরুর যত ছাত্র আছেন এখানে, তারা একবার ইউটিউবে গিয়ে দেখবেন পণ্ডিত নেহরুর লাল কেল্লার ভাষণ। আর লাল কেল্লার ভাষণে এমনিতে আপনি ইন্দিরাজির ভাষণ শুনুন, নেহরুজির ভাষণ শুনুন, রাজীবজির ভাষণ শুনুন, মনমোহনজির ভাষণ শুনুন, এই ভাষণে একটা ব্যাপারই কমন হচ্ছে, আর সেটা হলো দারিদ্র্য হটাও। দ্বিতীয়ত মূল্যবৃদ্ধি। এটা সবার ভাষণেই আছে লাল কেল্লায়। আর কারণ কি বলছেন নেহরুজি কারণ এটা বলছেন যে মূল্যবৃদ্ধি খুব বেড়েছে, আমি জানি আপনাদের অসুবিধে হচ্ছে, কিন্তু আপনারা জানেন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার লড়াই হচ্ছে, সেই কারণে আমাদের একটু মূল্যবৃদ্ধি সহ্য করতে হচ্ছে। এটা সে সময় ওনার ভাষণ ছিল। তখন পৃথিবীতে গ্লোবালাইজেশনের পরিস্থিতি ছিল না কোথাও। নর্থ কোরিয়া সাউথ কোরিয়ায় যুদ্ধে ভারতের কোনো সম্পর্কই ছিল না। তারপরেও ভারতে মূল্যবৃদ্ধির জন্য উনি অজুহাত দিয়েছিলেন নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার যুদ্ধের। নেহরুজির ভাষণ অ্যাভেলেবল আছে, আমি এমনি বলছি না। এখন তো যে লড়াই চলছে তাতে ফুড, ফার্টিলাইজার এবং ফিউল, তিনটের ওপর সোজা ইনফ্লেশন। এসব সত্ত্বেও আজ পৃথিবীতে ইউরিয়ার বস্তা ৩,০০০ টাকায় বিক্রি হয়।
আমাদের দেশের কৃষকরা 300 টাকার কমে কিনতে পারে। আমরা সব জিনিসকে সেইভাবে সিস্টেম্যাটিক্যালি কন্ট্রোল করেছি। তার ফলে এই হয়েছে যে দেশে ব্ল্যাক মার্কেটিং বন্ধ হয়ে গেছে, দেশে স্কেয়ারসিটির সমস্যা মিটে গেছে, সব ঠিকভাবে চলছে। আর এরা এত গালিগালাজ করছে কিন্তু তাও গায়ে লাগে না। গায়ে কেন লাগে না? কারণ পুরনো ডায়লগ নিয়ে ঘুরছে। এখন আপনি পুরনো ডায়লগ দিয়ে নতুন ফিল্ম বানাবেন তো চলবে না, না? বেকার পরিশ্রম করছেন।